তোমাদের শাস্ত্রে, পুরাণে, কাব্যে যাদের দৈত্য, দানব, রাক্ষস বা অসুর বলে কলঙ্কিত করেছ, আসলে তো তারা আদিবাসী, অনার্যই। তোমাদের জাতিভেদের কাঠামোয় নিজ জাতি, হীনকলোদ্ধব, অস্পৃশ্য, অচ্যুত। নিজেদের হীনতা তাহলে নিজের মুখেই স্বীকার করলে বর্বর অসুর? এইবার যে নারী, তাহলে তোমার মহিষাসুর বধের বৃত্তান্ত অন্য ব্যাখ্যা পাবে। আবার সেই নারী? কি কুৎসিত এ সম্বোধন! ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আর নারী নয়, দেবী। দেবী বলবো তোমাকে, কেননা প্রিয় নারীকে দেবীর আসনে বসাতে প্রেমিক পুরুষের কখনোই আপত্তি থাকে না। আমার প্রেমিক তুমি? সঙ্গীহীনা একাকিনী নারীকে মিথ্যাই অপমানে তোমার পৌরুষ পীড়িত হয় না বর্বর? যাক, নিজের নারীত্বকে, মানবী সত্তাকে এতক্ষণে স্বীকার করলে। না, আমি কিছুই স্বীকার করিনি। আমি শুধু বলতে চেয়েছি, তুমি কোনোদিনই আমার আকাঙ্ক্ষিত প্রেমিক ছিলে না। সে কথা আমিও আজ জানি। প্রেমময় তোমার প্রতিটি সম্ভাষণই ছিল আসলে এক মধুর ছলনা, অথবা দেবতাদের ষড়যন্ত্রে তুমিই ছিলে সামান্য এক ক্রীড়া পুত্তলিকা। তোমার সঙ্গে প্রেমিকা রাখো? কি প্রলাপ বকছ অসুর? কোনো শাস্ত্র নেই। শাস্ত্র বা পুরাণ সর্বদাই বিজয়ের সপক্ষে মিথ্যার চাল বলে, প্রয়োজনে অর্ধসত্য বলে, সত্যকে গোপন করে বা বিকৃত করে। আমি বা আমরা জয়ী হলে ওই সব বৃত্তান্ত অন্যভাবে লেখা হতো সুনিশ্চিত। কি বলছো? আমি বরং সেই কাহিনী বলি যা লেখা হতো অনার্যরা বিজয়ী হলে আর্য অনার্য সংঘাতে। তবে তুমি, কেবলমাত্র তুমিই জানো নারী, না না না, নারী নয়, দেবী। হে দুর্গতি নাশিনী দেবী, আমার এই কথন কত অকপট। ভীষণ চতুর তুমি। কথার ফাঁদে ফেলে চেপে ধরতে চাইছো আমাকে? চাতুর্যের অপবাদ অন্তত অনার্য আদিম মানুষকে দেওয়া যায় না দেবী। চাতুর্য এবং সততা ছিল আর্যদেরই মজ্জাগত অভ্যাস। বরং আমরা আদিম মানুষেরা আরেকটু চতুর হলে আর্য সমাজ গড়ে উঠত না অনার্য ব্রাত্যজনের বুকের উপর। অনার্যদের কোনো কৃষ্ণও ছিল না, শকুনিও ছিল না। কি বলতে চাও? আর একবার ফিরে দেখতে চাই তোমার হাতে আমার নিধনের ইতিবৃত্তটাকে। জানতে চাই মহিষাসুর বধ কোনো দৈবী মহিমার অলৌকিক বিস্তার নয়, এ ছিল আগ্রাসী বহিরাগত আর্যদের সঙ্গে আক্রান্ত এদেশের ভূমিপুত্রদের সংঘাতেরই আরেকটি রূপ। হতে পারে, হয়তোবা এত কাল, এত যুগ বাদে আমার আর কিছু মনেও পড়ে না। তুমি ভুলে যেতে পারো, কেননা যুগের পর যুগ ধরে শত সহস্র ভক্তের কীর্তঞ্জলি পুটে শ্রদ্ধার্ঘ্য পেয়েছ তুমি। সচন্দন গন্ধ পুষ্পে বিল্লপত্রে তোমার কল্পিত দৈবরূপের অর্চনায় অভ্যস্ত হয়ে গেছ আজ। কিন্তু আমি কি করে ভুলবো এক অসম্মাননায় যুদ্ধে এবং চরম বিশ্বাসঘাতকতায় আমাকে হত্যা করিয়েছিলে তুমি। অসুর? হ্যাঁ, আমি অসুর। হয়তোবা মহিষ চড়ানো কোনো আরণ্য জনজাতির প্রধান বলে মহিষ শব্দটিও আমার অভিধায় যুক্ত হয়ে গিয়েছিল। আজও মধ্য ভারতে অসুর নামে এক আদিম জনগোষ্ঠী আছে, যারা তাদের সুপ্রাচীন এক রাজার হত্যায় এখনো শোক পালন করে। ঠিক সেই সময়, যে সময়ে আমাকে নিধনের আনন্দে তোমাকে পূজা করে তোমার উচ্চ বর্ণের রাজ্য ভক্তের দল। এখনো তারা শোক পালন করে? হ্যাঁ,
এখনো তারা শোকাহত। যেমন আমার বুকেও অনির্বাণ থাকে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে তোমার বিশ্বাস ভঙ্গের দহন জ্বালা। তুমি বিশ্বাস করো অসুররাজ, এছাড়া সেদিন আর আমার কোনো উপায় ছিল না। জানি, আমি আজ সবটুকু জানি। তুমি ছিলে অসহায় তোমার স্বজাতির চক্রান্তের জালে। একে একে চোখে ভাসতে সব বহু যুগের একটা অন্ধকারের পর্দা যেন ধীরে ধীরে সরে যাচ্ছে চোখের ওপর থেকে। ভারতের ইতিহাসের সেই প্রথম পর্ব, সেই দুরন্ত ঝড়ের সময় ঝড়ের গতিতে বহিরাগত আর্যরা ক্রমশ দখল নিচ্ছে এদেশের মাটি, আর আমরা আদিম মানুষেরা উন্নত অস্ত্রশস্ত্র আর বেগবান অস্ত্রের কাছে বারবার পরাভূত। পর্যদস্ত হয়ে নিজস্ব ভূমি, গ্রাম, জনপথ ফেলে ক্রমশ আশ্রয় নিচ্ছে গহন অরণ্যে, দুর্গম পর্বতে। একের পর এক অধিকৃত ভূখণ্ডে গড়ে উঠেছে আর্য উপনিবেশ। কি হবে শুধু সেই বিস্তৃত অতীতে অভিযান চালিয়ে? তার চেয়ে তোমার আমার কথা বলো। সময়ের দ্বন্দ্ব সংঘাতের সেই পরিপ্রেক্ষিতটাকে বাদ দিলে তোমার আমার কথা দুর্বোধ্য হয়ে যাবে, আর তার স্থান নেবে অনেক অবাস্তব কল্পকাহিনী। তবু সংক্ষেপেই বলি, প্রতিটি আর্য উপনিবেশেই তখন স্বর্গভূমি, শাসক আর্যরাই দেবতা, আর তাদের প্রতিটি নেতৃস্থানীয় ব্যক্তিরই উপাধি ইন্দ্র। আমাদের স্বর্গেও একজন ইন্দ্র ছিল, সব মনে পড়ছে, সব। তবে তখন আর্য আধিপত্য নিরঙ্কুশ নয়। পরাজিত ও বিতাড়িত আদিম আরণ্যক অনার্য জনগোষ্ঠীগুলি প্রতিরোধের মরণপণ প্রয়াস চালিয়ে যাচ্ছে। অরণ্য আশ্রয় থেকে মাঝে মাঝে বেরিয়ে এসে চকিত আক্রমণে লণ্ডভণ্ড করে দিয়ে যাচ্ছে এক একটি আর্য উপনিবেশ। কখনো বা সাময়িকভাবে তারা অধিকারও করে বসে বহিরাগতদের সদ্যস্থাপিত কোনো উপনিবেশ। আমার শৈশবেই শুনেছি কৃষ্ণকায় বিকট দর্শন, একদল অসুর আমাদের শত্রু। প্রায় তারা লুটপাট করে নিয়ে যায় আমাদের স্বর্গ থেকে। পিতৃপরিচয়হীন এক অপ্সরা কন্যা বড় হতে না হতেই শুনে ফেলেছে এক অসুর নেতার নাম। বয়সে নবীন, কিন্তু দীর্ঘকায় পাথরে কোদা চেহারা তার। অমিত বিক্রম, দুঃসাহসী। তাহলে স্বীকার করলে নারী, তুমি ছিলে অপ্সরা কন্যা, পিতৃ পরিচয় যার অনন্বিত। আলোকমালায় সুশোভিত সুসজ্জিত পূজা মণ্ডপের উচ্চাসনে, ধ্রুপদী চন্দনে পুষ্পমাল্যে, অনুগত ভক্তদের পূজা মন্ত্রোচ্চারণে অহংকারী আমার সত্তা যে সত্যকে করেছে অস্বীকার। এখন সর্বজন পরিত্যক্ত মাটির পুতুলে পরিণত হয়ে এই নির্জন নদীর চড়ায় ঘনায়মান অন্ধকারে অস্বীকৃত সেই কঠিন কঠোর নির্মম সত্যের পদপ্রান্তে নত জানু আমি। বহু বাধা অতিক্রম করে একদিন আমার অনার্য বাহিনী অধিকার করলো আর্য উপনিবেশ। তখন আমার মল্লিকা বনে প্রথম ধরেছে কুড়ি, কিন্তু ততদিনে জেনে গেছি সুশৃঙ্খল গাহস্থ জীবনের সুখ শান্তি কোনো অপ্সরা কন্যার প্রাপ্যনীয় নয়। বহু পুরুষের মনোরঞ্জনের ছলা কলা শিখতে হবে আমায়, হতে হবে সর্ববিদ্যায় পারঙ্গমা, কলা নিপুণা এক স্বর্গীয় নটি। আমার চূড়ান্ত আক্রমণে আর্য প্রভুরা তখন ছত্রভঙ্গ, দিশাহারা হয়ে পালিয়ে গেল দূরে। দূরান্তরে বিতাড়িত পথকুকুরের মতো আপন ভূখণ্ডে আবার ফিরে পেল একদা ভূমিচ্যুত ভূমিপুত্রেরা। আর্যদের তৈরি করা উপনিবেশেই শুরু হলো আবার অনার্য শাসন। আমরা কিন্তু স্বর্গ ছেড়ে পালাইনি কোথাও। বিদ্রুপের হাসি হেসে জীবনের অজস্র ঘাত প্রতিঘাতে অভিজ্ঞা আমার অপ্সরা জননী বলেছিল, আমাদের কাছে সুর আর অসুরে তফাৎ কি? নেচে গিয়ে পুরুষের মন ভোলানোই কাজ যাদের, তাদের কাছে ইন্দ্র আর মহিষাসুর সব সমান। সত্যি কি সমান ছিল নারী? তখন ওই আর্যদের কাছে নারী ভোগ্য পণ্য শুধু।
আর্য পুরুষের তৈরি গৃহে কঠিন অবরোধের সহস্র বিধিনিষেধ শৃঙ্খলিত বন্দিনী সে। শুধু তোমাদের মতো গৃহচ্যুত অবন্ধনা কিছু নারী সমস্ত পুরুষের বিলাস সামগ্রী। কিন্তু যাদের তোমরা বর্বর রাক্ষস বলেছ, দানবাকৃত অসুর বলেছ, সেই আদিম অরণ্যচারী মানুষের সমাজে নারী ও পুরুষ প্রায় সমানভাবে ঘরে বাইরে কাজ করে হাতে হাত মিলিয়ে, নারী সেখানে ততটা শৃঙ্খলিত নয় যতটা আর্য সমাজে। আমি তাই তোমাদের সামান্য অপমানও করিনি। তোমরা যারা থেকে গিয়েছিলে আর্যদের প্রাক্তন উপনিবেশে, আমি তোমাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছি শুধু, কিন্তু কখনো আদেশ করিনি তোমাদের আমার প্রাসাদে এসে নৃত্যগীত শুনিয়ে মনোরঞ্জন করতে। হয়তোবা সেখানেই হয়েছিল তোমার মহৎ ভুল, হে সমদর্শী অসুররাজ। কেননা আমরা তো এতেই অভ্যস্ত ছিলাম। লোভাতুর লক্ষ পুরুষের লোলুপ দৃষ্টির সামনে নেচে গিয়ে সকলের চিত্ত জয় যে ছিল আমাদের অপ্সরা জীবনের অভীষ্ট। আমার মা যে তোমার রাজত্বে থেকে গিয়েছিল, অন্য অপসরদের মতো পালিয়ে যায়নি, তার অন্যবিধ কারণ ছিল। একদা ইন্দ্রের অনুগৃহীতা আমার জননী আর্য আধিপত্যের শেষ যুগে নতুন এক রূপসী যৌবনবতী অপ্সরার উত্থানে রাজনৈতিক পদ থেকে অপসৃতা হয়ে ভূতভুজঙ্গিনীর মতো ক্ষিপ্ত আক্রোশে ফুঁসছিল। তাই দেবতাদের পরাজয়ে তার কোনো বিশ্বাস ছিল না, বরং সে ভেবেছিল তোমার শাসনে সে আবার ফিরে পাবে তার শ্রেষ্ঠত্বের অপর্বিত মর্যাদা। কিন্তু দিনের পর দিন প্রতিটি মোহময় সন্ধ্যায় মূল্যবান অলংকার আর দুষ্প্রাপ্য প্রসাধনে সেজে থেকেও যখন তার অপেক্ষা অন্তহীন হয়ে গেল, তোমার রাজসভা থেকে এলো না কোনো মদির আহ্বান, তখন আশাভঙ্গের জ্বালায় সে যেন উন্মাদিনী হয়ে গেল। সমস্ত বিদ্বেষের বিষ ছবলে ছবলে উগরে দিত তোমার বিরুদ্ধে। বর্বর অসভ্য অসুর 64 করার মর্ম কি করে বুঝবে সেই বন্য পশু? সত্যি এমনটি যে ঘটতে পারে আমি তা বুঝতেও পারিনি। এক মিথ্যা অপমান বোধে আমার অপ্সরা মা হিংস্র করে ওঠে। রাতের অন্ধকারে গা ঢেকে বাইরে বেরিয়ে যোগাযোগ করতে থাকে ইন্দ্রের চরেদের সঙ্গে। এইভাবেই তাহলে শুরু হয়েছিল চক্রান্তের জাল বোনা? ঠিক তাই। তখনও আমি কিছুই বুঝিনি। কতই বা বয়স তখন আমার, কৈশোর যাই যাই করছে সবে। এই চক্রান্তে তুমি জড়িয়ে পড়লে কবে? হঠাৎ একদিন গভীর রাত্রে ছদ্মবেশের আগন্তুক এলো আমাদের ঘরে। কণ্ঠস্বরে চিনতে পারলাম তাকে। ইন্দ্র সে। গলা নামিয়ে মায়ের সঙ্গে দ্রুত কিসব পরামর্শ করলো সে। তৎক্ষণাৎ সন্তর্পণে বিদায় নিল। তারপরেই মা আমাকে বলল, কাল ভোরে ভালো করে সুগন্ধি জলে স্নান করে আসবি। আমি তোকে নিজে হাতে সাজিয়ে দেব, এমন সাজে সাজাবো যাতে দেখা মাত্র যে কোনো পুরুষ তোর রূপে উন্মাদ হয়ে যায়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন মা, সাত সকালে সাজতে হবে কেন? মা যেন আদেশ দিচ্ছে এমন ভাব দেখিয়ে বললে, কাল সকালে তুই এই ভুবন মোহিনী সাজে রাজার বাগানে যাবি, সাজি হাতে নিয়ে ফুল তুলতে। আমি তখনও কিছুই বুঝতে না পেরে অবাক চোখে তাকিয়ে আছি। মায়ের মুখ তখন চাপা উত্তেজনায় লাল। একেবারে কুচক্রির মতো বলল সে, গলাটাকে খাদে নামিয়ে, আর শোন, তুই চেষ্টা করবি অসুররাজ যেন